চলছে, সবার মধ্যে তীব্র উত্তেজনা কাজ করছে। কি থেকে কি হবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। জাংকুক দূরে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে, সেই সঙ্গে অপেক্ষা করছে পরিস্থিতি কিরূপ হবে সেটা দেখার জন্য। গংইও এত কিছু হওয়ার পরেও চুপ করে আছেন। নিশ্চয়ই এটা আগাম ঘটনার সূত্র। জিন তার বিচক্ষণ বুদ্ধির সাহায্যে গংইওর কাছে প্রস্তাব পেশ করলো। খুব শান্তভাবে কোমল কণ্ঠে বিয়ের ব্যাপারটা তুলে ধরলো। আজকের ঘটনার জন্য আমি খুব কষ্ট পেয়েছি বাবা মশাই। এমন ঘটনা গ্রামবাসীর কাছে না আসলেও পারত। এটা যদি নিজেদের মধ্যে মীমাংসা হয়ে যেত অন্তত পক্ষে এত বড় ঝামেলা হতো না। কিন্তু আপনার কাছে কিছুদিন যাবৎ কিছু কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আজ যে কথাটা না বলে পারছি না। আপনার ছোট নাতনিকে আমার মেয়ের মতো রাখতে ইচ্ছে করছে। আমার তো কোনো মেয়ে হয়নি, এটার আফসোস সারা জীবন থাকবে। আপনিও জানেন আর বাবাও জানতো আমি খুব মেয়ে পাগল মহিলা, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে ছেলে দিয়েছেন, কোনো মেয়ে সন্তান দেননি। জিহোর বেলায় একই চিন্তা ছিল, ও মেয়ে হলে ভালো হতো, কিন্তু ছেলে হওয়ার পরও আমি অখুশি হইনি। কিন্তু বাবা মশাই, মায়ের মন সবসময় একটা মেয়ের জন্য অভাব অনুভব করে। সেই থেকে ইচ্ছে ছিল বড় ছেলেকে দিয়ে ছোট একটা মেয়ে আনবো, নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করব, একটু একটু করে সংসার বুঝিয়ে দেব, সময় হলে সবকিছুর ভার তুলে দেব। কিন্তু আমার ছেলে তার কর্মজীবনে এতটাই ব্যস্ত, এতগুলো বছরে সে বিয়ের চিন্তা করতেই পারেনি। আপনি যদি থেকে আমার জন্য একেবারে দিয়ে দেন, আমার নিজের শেষ রত্নের মতো যত্ন করে রাখবো। আল্লাহ আমাকে যতদূর সামর্থ্য দিয়েছে সবটাই ওর জন্য বিলিয়ে দেব। কিন্তু বাবা মশাই, আজকের ঘটনা চিন্তা করে আপনি আমার আবদারটা ফিরিয়ে দিয়েন না। আমার সন্তানের ভালোর জন্য আমি তের হাত চাইছি বাবা মশাই, মেয়েটাকে আমার ঝুড়িতে দিয়ে দিন। জিনের কাকুতি ভরা আবদারের কাছে চুপ করে রইলেন গংইও। তিনি মুখে তো কিছু বললেন না, চোখ তুলেও তাকালেন না। কিছুক্ষণ গম্ভীরভাবে নীরবতা পালন করার পর বড় বউয়ের দিকে তাকালেন। বড় বউয়ের সজাগ দৃষ্টি দেখে তিনি কিছু আঁচ করতে পারলেন, কিন্তু সেই কথাটি মুখ ফুটে বললেন না। সময় যখন হুড়হুড় করে আধ ঘন্টা পেরিয়ে গেল, তখন জিনের শান্ত মুখটা ধীরে ধীরে নিচে নেমে গেল। মনের মধ্যে একটাই ভয়, একটাই দুশ্চিন্তা, ছেলে আবার হুলুস্থুলু কাণ্ড করে কিনা। জিন মনে মনে শুধু একটা কথাই চাইছিল, গংইও যে করেই হোক বিয়েতে রাজি হয়ে যাক, বিয়ের জন্য সম্মতি দিক, সবকিছু ঠিকঠাক করার উচিলাই হোক না কেন। ঘড়িতে 11টা বেজে 20 মিনিট চলছে। জাংকুক সেটাই নিজের হাত ঘড়িতে স্বাভাবিক ভঙ্গিতে দেখছে। ওইদিকে সুগা, আয়ু, সুবিন আর ইয়নুরা মারাত্মক চিন্তায় ভেঙে পড়েছে। জাংকুক এত মনোযোগ দিয়ে ঘড়ি দেখছে কেন? ঘড়িতে কি লুকিয়ে আছে? সব নিয়ে কৌতূহল জাগতেই ইয়নু বলে উঠল, সুগা ভাই, জাংকুক ভাইয়ের লক্ষণ ভালো দেখছে না। ভাই ঘড়িতে কি দেখছে? সুগা নিজেও এখন মূর্খ বনে আছে। জাংকুক কি করার চিন্তায় আছে সে বিষয়ে তিল পরিমাণ ধারণা নেই। জাংকুকের দিকে তাকিয়ে থেকে সুগা শুধু একটা কথাই বলল, মন বলছে ওর সময় কাউন্ট করছে, অ্যাকুরেট সময় চলে এলেই কাহিনী শুরু করবে। তোরা জাস্ট প্রে কর, ভালোই ভালোই যেন বিয়েটা হয়ে যাক। সুগার কথা শুনে আইরিন মাঝখান থেকে বলে উঠল, গংইও নানা চুপ করে আছেন কেন? ওনার কি এখানে চুপ করে থাকা উচিত? ওই জেনিকে কষিয়ে দুটো থাপ্পড় মারা উচিত ছিল। ওর মতো কাজ যদি আমি করতাম আম্মু আমাকে পিটিয়ে শেষ করে দিত। ওর যে কপাল কত ভালো আমি সেটাই চিন্তা করছি। কিন্তু কথা হলো গিয়ে তে দৌড়ে পালালো কেন? আমি কি রুমে গিয়ে দেখবো? আইরিনের কথা শুনে আয়ু বলে উঠল, একটু দাঁড়া, আমার মনে হয় নানা কিছুক্ষণের মধ্যে উত্তর জানাবে। আয়ুর কথাটা শুনে পুরো গ্যাং ওর দিকে আশ্চর্যভাবে তাকালো। ওর কথাটা শুনে মনে হলো নেপালের কাঠমান্ডু যেন মোল্লাবাড়িতে চলে এসেছে। কিন্তু সময়ের জরিপ বেশিক্ষণ না হতেই গংইও মুখ খুলল। খুব তেজিন গলায় নরম মেজাজে প্রস্তাবটা গ্রহণ করলো। জিন একথা শুনে আর দেরি করতে চাইলেন না। যত দ্রুত সম্ভব আজকের মধ্যে কাজে ডাকিয়ে দিন কবুল বলিয়ে দেবেন। জাংকুক ঘড়ির দিকে ঠিক 11:30 পর্যন্ত তাকিয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, যদি 11:30টার ভিতরে উত্তর না জানতো তাহলে সিঁড়ি ধরে উপরে গিয়ে তেকে তুলে আনতো। গংইও নাতনির বিয়ের উপলক্ষে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সেলেনার চেহারার দিকে তাকাতেই তিনি পুনরায় মেজাজ বিগড়ে ফেললেন। জিন একান্তভাবে জনজুনের সাথে কথা সেরে নিল। বিয়ের জন্য সবাইকে দাওয়াত না দিয়ে কিছু পরিচিত লোকেদের বলার ব্যবস্থা করা হলো। গংইও
জিনের উৎসাহিত মুখটা দেখে ক্ষণিকের জন্য সেলিনা ও জেনির ঘটনা মাটি চাপা দিলেন। বিয়ের কাজটা শেষ হতেই মা বেটিকে পাকড়াও করতে হবে। গায়ে সাদা পাঞ্জাবি পরে হাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন গঙ্গীয়। সঙ্গে নিজের দলবল ডাকিয়ে কিছু ছোকরা সহ আয়োজনে লেগে পড়লেন। এইদিকে বগমের ঘটনা মীমাংসা করার জন্য গ্রামে 5টার দিকে পঞ্চায়েত বসবে। সেইখানে গ্রামবাসীর সামনে গঙ্গীয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এই ঘটনার সাথে যেহেতু জাংকুক অতপ্রতভাবে জড়িত, তাই বিয়ের পর্ব শেষ হতেই পঞ্চায়েতের সালিশের জন্য ওকেও বেরোতে হবে। পুরো ঝামেলা আজকের মধ্যে মিটমাট করে সেলিনার ব্যাপারেও কঠিন সিদ্ধান্ত নেবেন গঙ্গীয়। কিন্তু তার আগে নাতনির হুটহাট বিয়ের জন্য দ্রুততার সাথে আয়োজন করা জরুরি। 7 গ্রামে মুখ নোংরা হওয়ার চাইতে তের বিয়েটা আজকের ভিতরে সেরে ফেলাই ঠিক। এর পরিবর্তে কেউ কটাক্ষ করার সাহস পাবে না। তাই গঙ্গীয় নিজেও বিয়েটার জন্য দেরি করতে চাইলেন না। বেলা 4টার দিকে কাজী আসলে 4:30টার ভিতরে বিয়ে পড়ানো শেষ হবে। বড় বউ ইয়ঞ্জুন রান্নার কাজ দেখার জন্য গ্রামের কিছু মহিলার সহযোগিতা নিল। গঙ্গীয়র নির্দেশ অনুযায়ী কিছুক্ষণের মধ্যে এসে পড়ল কয়েকজন পাক্কা বাবুর্চি। এরপর শুরু হলো রান্নার কাজ, যেটা চলতে থাকলো উঠানের একদিকে। জিন কোণের জন্য শাড়ি কিনতে গিয়ে মারাত্মক বিপাকে পড়ল। এটা যেহেতু গ্রাম, তাই মন মতো শাড়ি পাওয়া খুবই মুশকিল। জিন ভীষণ চিন্তায় মগ্ন হলে শেষে জাংকুকের কাছে ব্যাপারটা খুলে বলল। জাংকুক সবটা শুনে শান্ত ভঙ্গিতে জানালো সে নিজে এখানকার মার্কেট থেকে শাড়ি কিনে দেবে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে, তাই নর্মাল শাড়ি হলে যথেষ্ট। জিন জাংকুকের কথায় অনেকক্ষণ পর শান্ত হলো। ছেলের কথায় সম্মতি দিয়ে বাকি কাজে মনোযোগ দিল। বেলা যখন 1টার কাটায় পৌঁছালো, তখন নীল আকাশটা কালো মেঘের আড়ালে ভয়ঙ্করভাবে ঢেকে গেল। কালো কালো মেঘগুলো বেশ জোরে সোরে গর্জন করতে লাগলো। আকাশের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি শুরু হবে। সবাই দ্রুত গতিতে কাজ সেরে বাড়িতে ঢুকে পড়ে। ঠিক 1:30টার দিকে সত্যি সত্যি তুমুল বর্ষণ শুরু হলো। বৃষ্টির মধ্যেই সব কাজ শেষ করে গঙ্গীয় বাড়িতে ফেরেন। সঙ্গে সঙ্গে কাজী এবং কিছু হুজুর মানুষ আনেন। বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এদিকে 4টা বেজে যায়। এদিকে বৃষ্টি কমার বদলে উল্টো অবস্থা দেখা দেয়। আবহাওয়ার অমন খারাপ পরিস্থিতি দেখে সবাই শুধু হতাশায় নিঃশ্বাস ছাড়ে। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। ইয়ঞ্জুন আর বড় বউ এসে থেকে প্রস্তুত করে। 4:30টার দিকে কাজী এসে বিয়ের কাজ শেষ করবে। গঙ্গীয় কাজীকে ডেকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজীর আদেশে সুকা, ইয়নু ওরা সব গিয়ে জাংকুককে ডাকতে যায়। জাংকুক সাদা শার্টের কলারটা ঠিকঠাক করে আয়নায় একবার নিজেকে দেখে নেয়। সবকিছু পারফেক্ট দেখার পর নিচে নামে। কাজীর বিপরীত সোফায় গিয়ে বসে। জিন ছেলের কীর্তিকলাপ দেখে ক্রুদ্ধ হন। বিয়ের সময় সাদা শার্ট পরে একদম নর্মাল পোশাকে সেজে এসেছে। জাংকুক মায়ের দিকে এক নজর তাকালো ঠিকই, কিন্তু না দেখার ভান করে চোখ সরিয়ে নিল। কাজের দিকে মনোযোগ দিতেই কাঙ্ক্ষিত সময়ে পর পর 3 কবুল বলে দিল। জাংকুক কবুল পড়ার সাথে সাথেই সুকা সুবিনরা চাপা খুশিতে উচ্ছ্বাসিত হতেই খিচ মেরে নিজেদের আটকালো। বন্ধু এবং কাজিনদের অবস্থা দেখে জাংকুক ওই ভরা মসজিদে দারুণ লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু লাভের লাভ কোনোটাই হলো না। সুবিন মোটা একটা পিলারের কাছে কোমর নাচাতে লাগলো। ইয়নুও পাগলের মতো সুবিনের সাথে তাল মিলিয়ে দিল। বাকিরা ওদের উজবুকের মতো কাণ্ড কারখানা দেখে টেনে লাইব্রেরির ঘরে নিয়ে গেল। আয়ু প্রচন্ড লজ্জায় বুধ হয়ে জাংকুকের দিকে তাকালো। জোরে একটা নিঃশ্বাস ছাড়তেই মাথাটা ডানে বামে হালকা দোলালো। জাংকুক এবার আয়ুর হাতের দিকে চোখ বড় করে ইশারা করলো। আয়ু ইশারাটা খেয়াল করতেই নিজের হাতের দিকে তাকালো। অমনি বুঝতে পারলো জাংকুক ওকে ফোন চেক করতে বলছে। আয়ু তড়িঘড়ি করে ফোনটা চেক দিতেই নোটিফিকেশনে মেসেজ দেখতে পায়। মেসেজের লেখাটা পড়তে থাকে তখন, তুই তের রুমে যা, এখানে দাঁড়িয়ে থাকিস না। ওখানে বেশি কাহিনী হলে আমাকে একটা সিগন্যাল দিবি। দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু। আয়ু মেসেজটা পড়ার পর পা চালিয়ে সেই দিকে চলে যায়। তের রুমে যেতেই যা ভেবেছিল তাই দেখলো। তের চোখ ফুলিয়ে নাক লাল করে নিঃশব্দে কেঁদে যাচ্ছে। জিমিন ওকে থামানোর জন্য নানাভাবে বোঝাচ্ছে। আয়ু জাংকুকের আদেশ মতো ওখানে দাঁড়িয়ে থাকলো। মিনিটের মধ্যেই কাজী এসে কোণের কাছ থেকেও কবুল শুনে নিল। জাংকুকের কাছ থেকে যত দ্রুত উত্তর পেয়েছিল, তের কাছ থেকে কবুল শুনতে
তার চেয়ে দ্বিগুণ সময় ধৈর্য ধরতে হলো। যখন প্রথম কবুলের সময় অজরে কেঁদে দেয়, তখন না পারতে রঞ্জন গিয়ে কংগ্রেকে ডেকে আনে। কংগ্রের রুমে এসে সবাইকে বের করে শুধু কাজীকে রেখে দেয়। কাজের সামনে নাতনির মাথায় হাত রেখে কবুল বলার জন্য অনুরোধ করে। তে কান্না মিশ্রিত চোখ তুলে দাদার দিকে এক পলক তাকায়। দাদার সেই মমতাপূর্ণ দৃষ্টির দিকে তাকিয়ে তোতলানো সুরে কবুল উচ্চারণ করে। বিয়ের পর্ব শেষ হলে কংগ্রেও নাতনির সাথে একান্ত আলাপ সারেন। তের পাশে বসে পাঞ্জাবির পকেট থেকে পুরনো দিনের বহু ব্যবহৃত রুমালটা বের করেন। নাতনির মুখটা নিজের দিকে তুলে রুমাল দিয়ে চোখগুলো মুছিয়ে দেন। তে তার দাদার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ হয়ে যায়। কান্নার হিড়িকি মৃদু মৃদু কাঁপুনিতে কেঁপে ওঠে। কংগ্রেও নরম কণ্ঠে আদরের সাথে ডেকে ওঠেন, দাদু ভাই, কেঁদো না দাদু ভাই। দাদার কণ্ঠ শুনে তে আবার ঠোঁট ফুলিয়ে মাথা নিচু করে কেঁদে দেয়, আর দুই চোখের কোণ থেকে অশ্রু ঝরতে থাকে। কংগ্রেও ভারী একটা নিঃশ্বাস ছেড়ে নিজের কোঁচকানো চামড়ার হাতটা তের মাথায় তুলে দেন। মনের উপর পাথর চাপা দিয়ে নিজের অশ্রু জড়িত আবেগ সামলে নেন। কণ্ঠ অনেকটা শান্ত করে আবার বলে ওঠেন, তোমরা খুব নিষ্ঠুর নিয়মে দুনিয়ায় আসো দাদু ভাই। তোমরা মায়া বাড়িয়ে হুট করেই একদিন পরের বাড়ি চলে যাও। এই যে আজ চলে যাচ্ছ, নিজের মনকে বিশ্বাস করানো যাচ্ছে না। কালকেও মনে হচ্ছিল তুমি আমার নাতনি, মোল্লা বাড়ির গঙ্গের নাতনি, কিন্তু আজ তুমি চীনের সম্পদ। চোখের পলকের সম্পর্ক ভাগ হয়ে গেল দাদু ভাই। আজ থেকে তোমার উপর আমার অধিকার কমে গেল। তোমার বাবা এই পরিবারের জন্য যা করেছে, আমি তোমাদের জন্য ওইটুকু করতে পারিনি। বিদেশের মাটিতে বছর পর বছর খাটছে, অথচ দেশে আসার নাকি সুযোগ নেই। তোমাকে খুব ভালো ঘরে বিয়ে দিয়েছি দাদু ভাই। আমি আমার মেয়ের কাছে তোমাকে পাঠিয়ে দিয়েছি। ওরা খুব ভালো মানুষ। তোমার শ্বশুর মশাইও একজন নরম মনের ব্যক্তি ছিলেন। ও বেঁচে থাকলে দেখতে কত সোহাগে মাথায় তুলে রাখতো। কেঁদো না দাদু ভাই। আজ যদি বিয়েটা না দিতাম, গ্রামের মানুষ তোমাকে নিয়ে ছিচি করতো। আমি তোমার সম্মান নিয়ে ওরকম ব্যবহার দেখতে পারতাম না দাদু ভাই। এই বুড়ো বয়সে সহ্য করতে পারতাম না। তুমি আমার বাকি নাতনিদের অপেক্ষায় অনেক অবুঝ। ওরা খারাপ পরিস্থিতিতে পড়লে নিজের স্বার্থ মতো কাজ করতে পারে, কিন্তু তুমি সেটা আজ পর্যন্ত শেখোনি। যাদের কাছে তোমাকে সঁপে দিচ্ছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি ওরা তোমাকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে শান্তিতে রাখুক। কংগ্রের কথা শুনে তে একটু একটু করে কান্না থামিয়ে ফেললো। দাদার সাথে কিছুক্ষণ সময় কাটাতেই কংগ্রের ডাক চলে এলো। পঞ্চায়েতের জন্য আগেই রওনা দিতে হবে, তাই গঙ্গেও সবকিছু বুঝিয়ে চলে গেল। বাইরে প্রচুর বৃষ্টি হওয়ার সত্ত্বেও ছাতা হাতে দলবল নিয়ে ঝাঁক আকারে বেরিয়ে পড়ল। নিচে সবাই খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়লে চাঙ্কুক সুযোগ মতো দোতলায় যায়। তের দরজার দিকে যেই এগোতে নেবে, অমনি জিমিন আর রোজ এসে পথ আটকে দেয়। দুজনেই বুকের কাছে হাত ভাঁজ করে ভুরু নাচিয়ে একসঙ্গে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? চাঙ্কুক দুজনের অবস্থা দেখে না হেসে পারল না। একটুখানি হেসে ফাজলা মশরা বলল, যেখানে ফুল সেখানেই তো মৌমাছি। এমন হেয়ালি কথার ইঙ্গিত বুঝে রোজ আর জিমিন হাসি থামিয়ে ফেলল। কথার পিছনে চাঙ্কুক ওদের দারুণ লজ্জা দিল। জিমিন মুখটা কালো করে ঠোঁট ফুলে বলল, এটা কিন্তু ঠিক না ভাইয়া, আপনি এখনই তের সাথে কথা বলতে পারবেন না। জিমিনের কথা রেস্ট টেনে রোজও পাশ থেকে বলে উঠল, জি ভাইয়া, আপনি সন্ধ্যার আগে ওর কাছে যেতে পারবেন না। চাঙ্কুক দুজনের কথা শুনে ছোট চোখে তাকালো। ডান হাতটা কালো প্যান্টের পকেটে চালনা করে পকেট থেকে ওয়ালেটটা বের করতেই তাচ্ছিলের গলায় বলল, আস্তে আস্তে সেই রাত হয়ে যাবে জিমিন, পঞ্চায়েতের জন্য রওনা দেব। বউ যে ভিতরে কেঁদে কেটে সর্বনাশ করে ফেলেছে, আমাকে একটু সামলাতে হবে। তোমরা তো টিস্যুদের চোখ মুছেই দিয়েছো, আমারও তো অন্য টেকনিকের চোখ মোছাতে হবে, তাই না? কত দেব? রোজ আর জিমিন না পারতে নিজেদের মধ্যে চাওয়াচাই করতে লাগলো। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চাঙ্কুকের দিকে তাকালো। চাঙ্কুক ওয়ালেট খুলে আবারও ঠোঁট নাড়িয়ে বলল, কি হলো, কত দেব? জিমিন মনে মনে দুটো অঙ্ক বসিয়ে মুখ দিয়ে সংখ্যাটা বলল, 10। চাঙ্কুক অ্যামাউন্টের অবস্থা শুনে প্রচণ্ড অবাক হয়ে গেল। পা ভুরু উঁচিয়ে চোয়াল ঝুলিয়ে আহাম্মক হয়ে গেল। ওয়ালেটের দিকে আবার বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলল, সিরিয়াসলি 10? তোমরা জানো কতগুলো টাকার আবদার করেছো? আমার কাছে সত্যি এত টাকা ক্যাশে নেই। তোমাদের এই আবদারের জন্য ব্যাংকে যেতে হবে দেখছি। চাঙ্কুকের অবস্থা দেখে
দুই বোন হো করে হেসে দিল। দুজনের হাসি দেখে চাঙ্কুক স্বাভাবিক অবস্থায় ফিরে এসে ক্রেডিট কার্ড বের করলো। জিমিন এদিকে রোজের উপর লুটোপুটি খেয়ে হাসছে। চাঙ্কুক এই সুযোগে জিমিনের হাতে কার্ডটা গুঁজে দরজা ঠেলে ঢুকে পড়লো। জিমিন বাধা দেওয়ার জন্য কিছু বলবে তার আগে চাঙ্কুক দরজা আটকে দিল। হুটহাট করে দরজা খুলে ঢুকে পড়াতে তে প্রচুর চমকে যায়। হাঁটু থেকে কপাল তুলে সামনের দিকে তাকায়। তখনই দেখতে পায় চাঙ্কুক 2 নাম্বার চিটকিনিটা 8-7 করে আটকে দিচ্ছে। তে সেই দৃশ্য দেখে অশ্রুপূর্ণ চোখ কুকড়ে ওঠে। চাঙ্কুক হুট করে রুমে ঢুকে চট করে চিটকিনি লাগিয়ে দিয়েছে। তে জড়তা আর ভয়ে সেদিনের মতো পিছুতে থাকে। চাঙ্কুক হাত দুটো ঝাড়া মেরে পিছু ফিরে তাকাতেই তের ওই অবস্থা দেখে হাত ঝাড়া থামিয়ে ফেলে। চোখ দুটো তীক্ষ্ণ করে কপালে অসংখ্য ভাঁজ ফেলে তাকায়। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করে, খুশি হওয়ার বদলে পিছিয়ে যাচ্ছ কেন? কি সমস্যা? তে আর কোনো কথাই বলতে পারলো না। হাত ঘড়িতে চোখ স্থির রেখে চাঙ্কুক ওর দিকে হেঁটে এলো। বিছানায় উঠে তের সামনে গিয়ে বসতেই স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। তে বন্ধ জানলার সাথে পিঠ ঠেকিয়ে পিছিয়ে আসছে। হাঁটু দুটো বুকের কাছে তুলে চুপুচুপু হয়ে বসে আছে। পরনে লাল রঙের সুতির শাড়ি, মেরুন রঙের মোটা পাড়, মাথায় ঘোমটা দেওয়া, হাত দুটো লাল রেশমি চুড়িতে ভর্তি। চাঙ্কুক ওর দিকে ইচ্ছে করে এগিয়ে গেল। তে চুপসে গিয়ে হড়হড় করে চোখ নামিয়ে ফেললো। তের হাতটা টেনে নিয়ে নিজের গালে চেপে ধরলো চাঙ্কুক। তের দিকে দৃষ্টি রেখে হাতটা ঠোঁটের কাছে এনে ছুঁয়ে দিল। সেই হাতটা শক্ত করে চেপে ধরলে ক্ষীণ ব্যথায় চোখ কুঁচকে ফেললো তে। চাঙ্কুক ওর দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে বুকের বাঁ দিকটায় চেপে ধরলো। খুব শক্ত করে বেশ চাপ দিয়ে পা পাশটায় আবদ্ধ করে রাখলো তের হাতটা। তে কোনো সারা শব্দ না পেয়ে কৌতূহলের রেশে চোখ তুলে তাকালো। চাঙ্কুকের দিকে তাকাতেই লক্ষ্য করলো চাঙ্কুক লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। নির্দিষ্ট নয়নে স্থিরভাবে তের দিকে তাকিয়ে আছে। তে সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিলে বিচলিত নয়নে হাত চাপা দেওয়া স্থানটায় তাকালো। সাদা শার্টের নিচে বুকের বাঁ পাশটা 8-7 হয়ে টিকে আছে। সেই শার্টের উপর চেপে রাখা হাতটা ধুকপুক ধুকপুক করে কিছু একটা টের পাচ্ছে। হাতের তালুতে জোরে জোরে হাতুড়ি পেটাচ্ছে কেউ। তে সেই জায়গাটা থেকে চোখ সরিয়ে চাঙ্কুকের দিকে তাকালো। লম্বা শ্বাস নিতেই মাথাটা নিচু করে ফেললো চাঙ্কুক। চেপে রাখা হাতটাও ধীরে ধীরে হালকা করে দিল। এতে মুহূর্তের মধ্যেই তের হাতটা ওর হাতের বলয় থেকে বিছানায় পড়ে গেল। চাঙ্কুক নিচু স্বরে বলতে লাগলো, তোমাকে দেখলে আমার এই অবস্থাটাই হয়তে ঠিক মতো শ্বাস নিতে পারি না। নিতে গেলেও বুকে টান লাগে, অসহ্য একটা ব্যথা হতে থাকে। সেই ব্যথাটা কষ্টের না দূরত্বের জানি না। এই অবস্থাটা সামলানোর দায়িত্ব তোমার। বুকে যেহেতু হাত রাখার অধিকার দিয়েছি, নিশ্চয়ই তোমার ছোট দেহটা রাখার অনুমতিও আছে। আমি সেটার জন্য অপেক্ষায় থাকলাম। তে কাউন্টডাউন শুরু। বিয়ের পরপরই বিচারের জন্য পঞ্চায়েতে চলে গেল চাঙ্কুক। পঞ্চায়েতের মাঠে কঠোর একটা বিচার করা হবে, যে বিচারে কঠোর শাস্তি বিধান করা হয়েছে। চাঙ্কুক সেখানে পৌঁছে যেতেই গ্রামের সুপরিচিত পঞ্চায়েতের মাঠটা দেখতে পেল। সেখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছিল। গ্রামের প্রায় 70% মানুষ সেখানে উৎসুক মুখে তাকিয়ে আছে। আজ সেখানে কি ধরনের বিচার করা হবে সেটা দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে। মোল্লা গঙ্গিও অনেকক্ষণ যাবৎ মৌন অবস্থায় পালন করছে। চাঙ্কুক এবং বকুমের অপেক্ষায় চুপ করে আছেন। এদিকে তার ডানে বামে বসে আছে মুরব্বী ব্যক্তিরা। গঙ্গিও তর্জনী তুলে চাঙ্কুকের দিকে তাক করলেন, সাথে সাথেই ইশারা করলেন ডান দিকের চেয়ারে বসতে। চাঙ্কুক মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে হ্যাঁ কথাটা বুঝিয়ে চুপচাপ ভঙ্গিতে ডান পাশের চেয়ারগুলোতে বসে পড়ল। বিচার কার্য শুরু হতেই পুরো ঘটনা পঞ্চায়েতের কাছে ব্যক্ত হলো। চাঙ্কুক এক এক করে সব ঘটনা সব বিস্তারে উল্লেখ করে দিল। সবাই সেসব পাষণ্ড কাহিনী শুনে কানাকানি করতে থাকলো। কেউ কেউ গর্জে উঠল বোকমকে মেরে ফেলার জন্য। এমন বৈরী অবস্থা সৃষ্টি হতেই ক্ষণিকের মধ্যে ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামবাসী, ক্রুদ্ধ হয়ে উঠল যুবক পুরুষ বুজুর্গ ব্যক্তিরা। গঙ্গীয় দ্রুত তাদের ঠান্ডা করে নিজ নিজ জায়গায় শান্ত হতে বললেন। যোগ্য মতো বিচারের জন্য বোকমকে সবার সামনে হাজির করা হলো। বোকমের অবস্থা এতটাই করুণ ছিল, তাকে গাড়ি থেকে নামানোর জন্য 4টে মানুষ লেগেছে। চাঙ্কুক যা যা বলেছে বোকম ভয়ের চোটে
সব কথা স্বীকার করে নিয়েছে। এমতাবস্থায় কিছু শক্ত নিয়ম তৈরি করে বেগমকে জেলে দেওয়ার চিন্তা করলেন গঙ্গেয়। আইন নিজের হাতে তুলে কোনো কাজ করার চিন্তা স্থগিত রাখলেন তিনি। বেগম কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে সোজা পুলিশের কাছে চলে যাবে। এরপর যা করার সেটা পুলিশই করবে। দরকার পড়লে শক্ত রোলারের ডলা দিয়ে আবারও পেটানো হবে। পুরো কার্যাদিক সম্পন্ন করতে করতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে। কিছু সরকারি কাগজপত্রের জন্য বেশ দেরি হতে থাকে। এই উছিলায় গ্রামের একটা নতুন নিয়ম যুক্ত হয়। কোনো পরপুরুষ যদি মেয়েদের ইজ্জতে হাতিতে আসে, তাকে খোলা ময়দানে উলঙ্গ করে পাথর দিয়ে ঘায়েল করা হবে। সেই ঘায়েলের চোটে যদি নরপশুটা মারা যায়, সেটার দায়ভার খারিজ করা হবে। বৃষ্টি শেষে আকাশটা চমৎকার হয়ে আছে। গাছের পাতাগুলো ধুয়ে মুছে সজীব দেখা যাচ্ছে। নাকে ভেসে আসছে মাটির কাদাটে গন্ধ, শ্যাওলা জনিত মিশ্র ঘ্রাণ, মধুযুক্ত ফুলের মিষ্টি মিষ্টি সুবাস। গ্রামের লোকজন ধীরে ধীরে নিজেদের গৃহে ফেরার পথ ধরল। সবাই কেমন চৌলুস মুখে হাসি খুশি ভঙ্গিতে চলে যেতে থাকলো। মোল্লা হিসেবে গঙ্গেয় কতটা ভরসাযোগ্য ব্যক্তি সেটা সহজ সরল গ্রামবাসীর চেহারা দেখে বুঝতে পারল জাঙ্কুক। আকাশটা এখন কালো রূপে অন্ধকার হয়ে আছে। রাতে যে আবার মুষলধারে বৃষ্টি নামবে সেটা সুনিশ্চিতভাবে বলে দেওয়া যাচ্ছে। জাঙ্কুক বুক ভর্তি নিঃশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঠের শেষ প্রান্তে যে বিশাল বটগাছটা দাঁড়িয়ে থাকে, সেটার নিচে এসে বৃষ্টি স্নাতক প্রকৃতি দেখছে। ঠান্ডা হাওয়ার ক্ষণস্থায়ী ঝাপটায় গাছের পাতাগুলো দুলে উঠছে খুব। সেই পাতা থেকে টপ টপ করে জল ঝরছে জাঙ্কুকের সাদা শার্টে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। যে দিনটার কথা সে কোনোদিনও ভুলবে না। বিয়ের ব্যাপারটা নিয়ে প্রচুর চিন্তা করতো জাঙ্কুক। হয়তো স্বপ্ন ভাবতে পারেনি এখানে এসে এভাবে বিয়ে করবে। মন ও মস্তিষ্কের উপর এভাবে অনুভূতির ছোঁয়া লেগে যাবে। জাঙ্কুক আকাশের দিকে তাকানো অবস্থায় চোখ বন্ধ করে নিল। তখনই গায়ের উপর বয়ে গেল প্রকৃতির ঠান্ডা বাতাস। শীতল হাওয়ায় মনটা তার পরশ পাওয়ার জন্য আক্রান্ত। তেমনি শান্ত মস্তিষ্কটা তার চিন্তায় বিভোর। বয়সটা অল্প হলেও আগলে রাখার সময় এখন। স্বামী হিসেবে অধিকার খাটানোর চাইতে এই মুহূর্তে তাকে যত্ন করা উচিত। তার ছোট্ট মনের দরজাটা ধীরে ধীরে উন্মুক্ত করে জড়তা কাটানো দরকার। সেই দরজাটা যখন সঠিক সময়ে খুলে যাবে, তখন ভালোবাসার মুঠো নিয়ে বিশেষ আবদার করতে দেরি করবে না জাঙ্কুক। সেদিনই হয়তো অধিকার খাটাতে কোনো বাধা কাজ করবে না। মনের কাছে অন্যায় তুল্য অপরাধ বোধ হবে না। গঙ্গেয় সব কাজ শেষ করে হঠাৎ আশেপাশে তাকাতে লাগলেন। জাঙ্কুক একটু আগে সাথে ছিল, হুট করে কোথায় গায়েব হয়ে গেল। গঙ্গেয় ব্যস্ত হয়ে সবাইকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাচ্ছিল। হয়তো জাঙ্কুক চলে গেছে সেটা ভেবেই নিজেও গন্তব্যের দিকে ছুটছিল। কিন্তু পথিমধ্যে চোখ দুটো বটগাছটার দিকে আটকে গেল। চিন্তিত মুখটা নিমেষের মধ্যেই হাসিতে উজাড় হয়ে এলো। তিনি দ্রুত পায়ে হেঁটে গেলেন গাছটার দিকে। সেখানে পৌঁছানো মাত্র পিছন থেকে জাঙ্কুকের কাঁধে হাত রাখলেন। শক্ত পক্ত কাঁধে হঠাৎ ভার টের পেয়ে মুখটা টানে ঘোরালো জাঙ্কুক। কাঁধটার দিকে আর চোখে তাকিয়ে বৃদ্ধ হাতটা দেখতে পেল সে। কাঁধ থেকে হাতটা সরাতেই সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো জাঙ্কুক। গঙ্গেয় কাঁধ থেকে হাতটা সরিয়ে জাঙ্কুকের মোটা বাহু দুটোতে আলতো চাপড় মারলো। ঠোঁটে মুখে হাসি ফুটিয়ে প্রফুল্ল গলায় বলল, বাড়ি যাওনি তাহলে? জাঙ্কুক বৃদ্ধার হাসি দেখে নিজেও খানিকটা হেসে দিল। মাথা ডানে বামে নাসূচক তুলিয়ে হাসি মুখে বলল, আপনাকে ছেড়ে গেলে আমার মানিজ্যত থাকবে না নানা। আপনার নাতনিগুলো খুব ফাজিল, আমাকে একদম শূন্য করে দিয়েছে। পকেটে ছিটে ফোটাও টাকা নেই। আমি একদম ফতুর। আপনার নাতনির জন্য কিভাবে শাড়ি কিনি বলুন তো? স্বামী হিসেবে কিছুতে দিতে পারছি না। কি লজ্জার কথা। গঙ্গেয় হো হো করে হেসে দিয়ে সঙ্গে আসতে বলল। সেখানকার সবচেয়ে বড় মার্কেটের দিকে শাড়ি কিনতে নিয়ে গেল। জাঙ্কুক সেদিকে শাড়ি পছন্দ করতে ব্যস্ত হলে গঙ্গেয় টুপ করে পাঞ্জাবের দোকানে ঢুকে গেল। বাড়িতে সবাই কঠিন রূপে দুইজন ব্যক্তির জন্য অপেক্ষা করছে। কখন জাঙ্কুক এসে স্বস্তির খবরটা শোনাবে সেটা নিয়ে তীব্র চিন্তায় ডুবে আছে। সকালে সেই ঘটনার পর থেকে চেনি রুমের বাইরে আসেনি। সেলেনা যদিও নানান ছুতো দেখিয়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়েছে, কিন্তু বড় বইয়ের চোখ রাঙানি দেখে ভয় পেয়ে দ্রুত কেটে পড়েছে। আজ বাড়িতে কেমন ঝড় উঠবে
সেটা হয়তো কেউ জানে না। সদ্য বিবাহিত দম্পতি নিয়ে মুখর অবস্থা সবার। তে একা একা রুমের মধ্যে বসে আছে। জানলার ধারে হেলান দিয়ে প্রকৃতির মায়ায় প্রচন্ড নিঃসঙ্গ অনুভব করছে। আজকের ঘটনার জন্য নিজেকে সমানভাবে দায়ী ভাবছে তে। সে যদি ওদের সাথে রিসর্টে না যেত তাহলে আজ এরকম ঘটনার সম্মুখীন হতো না নিশ্চয়ই। একে একে সবাই কষ্ট পাচ্ছে ওই ঘটনাটার জন্য। সেলিনা, কূটনীতি থেকে শুরু করে সবার আচরণে কষ্ট পেয়েছে দাদা ভাই। মানুষটা সবার সামনে শক্ত হয়ে থাকলেও নিজের ঘরে গিয়ে দুঃখী হয়ে যায়। প্রচন্ড ভারাক্রান্ত মন নিয়ে পরপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। একদিন হুট করে এইভাবে নিরালাভুক্ত হয়ে যাবেন, চলে যাবেন সকলের অগোচরে। সকল মায়া বন্ধন ত্যাগ করে যাত্রা করবেন, কিন্তু স্মৃতি রেখে যাবেন অনেক। রাতে যখন ঘড়ির কাঁটায় 8টা বাজে, এর মধ্যে আবার যদি ঝুম বৃষ্টির কবল হয় তাহলে তো কোনো কথাই নেই। সুগারা ক্ষুধা সহ্য করতে না পেরে রাতের খাবারটা খেয়ে নিয়েছে। সাময়িক বিশ্রামের জন্য রোজের রুমে এসে আড্ডা বসিয়েছে। সেগুন কাঠের খাটটা জুড়ে গোল হয়ে বসেছে সবাই। জানলাগুলো বন্ধ থাকার সত্ত্বেও বৃষ্টির প্রবল ঝাপটায় ভুতুরে আওয়াজ হচ্ছে। বাড়িতে পিন কত নীরবতা চেয়ে থাকলেও রোজের রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। আইরিন বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে কোলে বালিশ তুলে নিল। সবাই ওদিকে হাসাহাসি করে আটা দিতে থাকলে আয়ুর কানে নিচু স্বরে বলে উঠল, ভাইয়া এত দেরি করছে কেন? ওদিকে তে ঘুমিয়ে যায়নি তো? আইরিনের আওয়াজটা নিচু স্বরে হলেও আয়ুর কান ডিঙিয়ে সেটা কথাটা জনুর কানে চলে গেল। জনু কথাটা শুনতে দেরি অমনি আয়ুকে কঠিনভাবে থামিয়ে দিল। আয়ু ভুরু কুচকে তাকিয়ে থাকলে জনু ওকে অগ্রাহ্য করে আইরিনের উদ্দেশ্যে বলল, এই আইরিন, তোরে বলেছি না ছোট মানুষ ছোটর মতো থাকবি? একটুখানি বয়সে এত পাকনা পাকনা কথা বলিস কেন? বড় ভাই কি করবে না করবে ওইসব নিয়ে কোন সাহসে কথা বলিস? হ্যাঁ, কানের নিচে একটা থাপ্পড় মারবো। জনুর কথায় আড্ডা থেমে গেল সবার। সবাই কৌতূহল দৃষ্টিতে ভুরু কুচকে তাকিয়ে আছে। আইরিন তখন ভেঙচি কেটে বিরক্ত মুখে বলে উঠল, তুমি আমাদের কথা নাক গলাচ্ছ কেন? তোমার নাকের গলনাঙ্ক কি বেশি হলে সেটাকে কেমিস্ট্রি ল্যাবে লাগাও। আমাদের মধ্যে আঙুল ঢোকাচ্ছ কেন? জনু ওর অমন কথা শুনে ক্ষুব্ধ গলায় কিছু বলবে অমনি বিপরীত দিক থেকে সুবিন বলে উঠল, ও মামু, তুমি এত খুঁজাখুঁজি করতেছো কেন? খাওয়ার চাপ লাগছে? কলা পাতা আনমু? জনু এবার বেশ দারুণভাবে রেগে গেল, কিন্তু সুবিনকে পাল্টা কিছু শোনানোর পূর্বে বড় বউ এসে দরজায় দাঁড়ালো। চাঙ্কুকের আগমন নিয়ে খবর দিতেই সবাই হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে গেল। একদম নিচে নেমে আঙিনায় এসে দেখলো গংইও আর জাঙ্কুক দুজনেই কাক ভেজা হয়ে এসেছে। দুজনের হাতেই সাদা রঙের দুটো প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে। জাঙ্কুক ভেজা চুলগুলো আঙুলে ঝাড়তে ঝাড়তে আয়ুকে কাছে আসতে বলল। গংইও চৌকির উপর ব্যাগ রেখে ক্লান্ত শরীরে বসে পড়ল। বড় বউ ও জিন দুজনে এসে গংইও আর জাঙ্কুকের কাছে দুটো গামছা দিল। জিন রান্নাঘরে খাবার গরম করতে চলে গেল। গংইও পোশাক পাল্টে খাবার টেবিলে বসে পড়ল। জাঙ্কুকের হাতে নতুন কেনা পাঞ্জাবি তুলে দিয়ে ওকে পোশাক বদলে নিতে বলল। জাঙ্কুক শার্ট প্যান্ট পাল্টে নিজে খেতে চলে এলো। আয়ুকে দিয়ে তের রুমে নতুন শাড়ি পাঠিয়ে দিল। গংইও ও জাঙ্কুক একসাথে রাতের খাবার শুরু করলো। বড় বউ ইচ্ছে করে তেকে রুম থেকে বের করে আনলো। তে লজ্জায় কারোর দিকে চোখ তুলে তাকাতে পারছে না। এর মধ্যে বড় মার জোড়াজড়িতে সে নিচে আসলো ঠিকই, কিন্তু রঞ্জনের পিছনে আড়াল করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক খাওয়ার মাঝপথে চোখটা একটু নিচু রেখে তের অবস্থাটা বুঝে নিল। লাল শাড়ির লাল আঁচলের অস্তিত্ব দেখে আবারও খাওয়ায় মনোযোগ দিল। প্লেটে লোকমা পাকাতেই গংইওর উদ্দেশ্যে বলল, না না, আজকে আমি আপনার সাথে ঘুমাবো। আমার রুমটায় সুবিন ঘুমাবে বলেছে। আপনার সাথে শুলে কি কোনো সমস্যা হবে? জাঙ্কুকের কথা শুনে দোতলা থেকে হাঁ করে তাকিয়ে রইল সবাই। একযোগে সবাই তখন হাপিত্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। সুবিন চোয়াল ঝোলানো অবস্থায় চোখ বড় করে ফেলল। 2 মিনিট নিস্তব্ধ দৃষ্টিতে নীরবতা পালন করে আশ্চর্য কণ্ঠে বলে উঠল, ভাই, আমার একটু বিষ দে তো, আমি একটু বিষ খাই। শালা এইটা কি বললো ভাই? আমি কবে ওর রুমে ঘুমাতে চাইলাম? ওর বিছানায় কি মধু ল্যাপটাই আছে? আমি থাকতে চাইলাম কবে? হ্যাঁ? সুবিনের কথার সূত্র ধরে জনু তখন বলে উঠল, ভাই যে ভাবির রুমে ঘুমাতে চাইছে এটা কি তুমি বুঝো না? স্বাভাবিক হও। আর বিষ খেতে চাইলে
এখানকার টয়লেট থেকে 1 চামচ হলুদ পদার্থ খাও। ওই বিষের মধ্যে সব ভিটামিন পাবা, সাথে গন্ধের ঠেলায় আগেই পটল তুলবা। এদের কথোপকথন শুনে সুকা আর আয়ু নিজেদের মধ্যে চাওয়াচুই করে হতাশ ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। দুজনে একসাথে কপালে হাত রেখে ওদের কথাবার্তার ধরন দেখে হা হুতাশ করতে লাগলো। কংলো জাংকুকের কথায় ফাজলামোর আঁচ ধরতে পারলো। ভাজা মাছ থেকে ক্ষুদ্র অংশ ভেঙে নিতেই বড় কাঁটাটা চোখে পড়লো তার। তিনি কাঁটাটা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীতে চেপে তুলে ফেললেন। তেজে ভীষণ লজ্জায় আরো চুপসে যাচ্ছে সেটা ওর নড়াচড়া দেখেই বুঝতে পারলেন। ভাতের শেষ লকমায় মাছ পুড়ে হাসির সুরে তিনি বললেন, আমার দাদু ভাইয়ের রুমে ঘুমাতে গেলে সে তো তোমায় তাড়িয়ে দেবে না। এখন বাকিটা তোমার ইচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন একটু বিশ্রামে যাই। গংলো মিনিটের মধ্যে হাত ধুয়ে রুমে চলে গেল। খাওয়ার পর্ব শেষ হয়ে গেলে জাংকুক আয়ুকে ডেকে চুপি চুপি ওকে কাজ দিয়ে দিল। জিমিন আর রোজের হাতে আরো কিছু টাকা গুঁজে দিয়ে টেকে সাজানোর জন্য পাঠিয়ে দিল। জাংকুক নিজের রুমে ফিরে বিছানায় গা ছেড়ে দিল। হঠাৎ ওর পকেট থেকে ফোনটা বাজতে লাগলো। সাদা পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে সেটা রিসিভ করে বলল, হ্যালো। কলের এপাশ থেকে উত্তর পেতেই অপর পাশ থেকে বলে উঠল, আপনি আর ভ্যাকেশন পাবেন না জন জাংকুক। আমরা দুঃখিত, আপনি শীঘ্রই আপনার ফিল্ডে জয়েন করুন। এটা হেড অফিসের নির্দেশ। আপনার মেলে নোটিশপত্র পাঠানো হয়েছে। জাংকুক কথাটা শোনার সাথে সাথেই আশাহত ভঙ্গিতে চোখ কুঁচকে ফেললো। ঠোঁট গোল করে শব্দ করে নিঃশ্বাস ছাড়লো। ওপাশ থেকে হ্যালো হ্যালো করতে করতে কয়টা এক পর্যায়ে কেটে গেল, কিন্তু জাংকুক কান থেকে ফোনটা সরালো না, চোখ খুলেও তাকালো না। ওই ভঙ্গিতেই বিছানায় শুয়ে চুলে হাত ঢুকে রাখলো। পুরো মোল্লাপাড়ি রাত 9টার ভিতরে শুনশান হয়ে গেছে। সারা দিনের ধকল শেষে সবাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বাইরে এখন তুখোর বৃষ্টি নেই, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির মতো এখনো টুপটাপ জল পড়ছে। বিছানায় নতুন বইয়ের বেশে বসে আছে তে। গায়ে সাদা রঙের জামদানি শাড়ি, যার চওড়া পাড়টা টকটকে লাল। জাংকুকের অপেক্ষায় সময় কাটাতে কাটাতে মাথার ঘুমটাটা সরিয়ে বৃষ্টি দেখছে তে। ঘন্টা খানেক ধরে ঘুমে ঢুলুঢুলু চোখে জেগে থাকার চেষ্টা করছে। মায়ের কড়া নির্দেশ, স্বামী না আসা পর্যন্ত ঘুমাতে নেই। সেজন্য না চাইতেও জেগে থাকতে হচ্ছে। জুবুথুবু হয়ে বসে থাকতেই কানে দরজা খোলার আওয়াজ আসে। সেই আওয়াজের সাথে ভেসে আসে ইশারাসূচক কাশির শব্দ। তে ওর আগমন বুঝতে পেরে তাড়াতাড়ি মাথার ঘুমটাটা টেনে নিল। লম্বা ঘুমটায় মুখ ঢেকে বসে ছিটকিনি লাগানোর আওয়াজ শুনতে পেল। আদৌ কি জাংকুক এসেছে? মনের মধ্যে এমন প্রশ্ন উদয় হলে তে ঘুমটার আড়ালে খুব সাবধানে জাংকুককে দেখার চেষ্টা করে। ভয়, লজ্জা, জড়তার জন্য তে শুধু ওইটুকু বুঝতে পারল জাংকুক ধবধবে সাদা পাঞ্জাবি পরে এসেছে। লম্বাটে মানুষটা খুব আস্তে ধীরে বিছানায় উঠে ওর দিকে এগিয়ে আসছে। জাংকুকের অমন নিঃশব্দ অগ্রসরে বুকের হৃৎপিণ্ডটা টুকটুক করে বেড়ে গেল। বক্ষস্থল পর্যন্ত শুষ্ক হয়ে উঠল তের। বারবার ঢোক গিলতে থাকলে ততক্ষণে জাংকুক ওর কাছাকাছি চলে এসেছে। হাত দুটো এগিয়ে ঘুমটার 2 প্রান্ত ধরে ধীরে ধীরে উপরের দিকে তুলছে। তে চোখাচোখি হওয়ার ভয়ে তাড়াতাড়ি চোখ বন্ধ করে মাথা নত করে ফেলে। সেকেন্ডের ভিতরে আবার চোখ খুলে নিজেকে শান্ত রেখে জাংকুকের দিকে কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে দেয়। জাংকুক কোনো কিছু বুঝতে না পেরে ওর হাতের দিকে তাকায়। পরক্ষণে ওর নিচু করা মুখটার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তে মায়ের কাছে যে পারিবারিক নির্দেশ পেয়েছিল সেটা ঠিকঠাক মতো পালন করার জন্য জাংকুকের দিকে হাত বাড়িয়ে রেখেছে। জাংকুক কিছুটা কৌতূহলী মনে তের ছোট্ট হাত দুটোতে নিজের হাত দুটো মিলিয়ে দিল। তে বড় একটা ঢোক গেলে জড়তাপূর্ণ অবস্থায় জাংকুকের হাত দুটো ধরল। সেই হাত দুটো ধীর গতিতে কাছে টেনে নিজের 2 চোখের পাতা ছুঁয়ে দিল। জাংকুক শুধু অবাক হয়ে তের কাজগুলো দেখছিল। চরম বাকশূন্য হয়ে তাকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তখন। তে খুব কোমল ভাবে আঁকড়ে ধরা হাত দুটো চোখ থেকে নামিয়ে ফেলল। সম্মান সূচকে হাত দুটোই সজ্ঞানে ঠোঁটের উষ্ণ চাপে চুমু দিল। জাংকুক ঘটনার চরম আকস্মিকতায় তৎক্ষণাৎ বুক ফুলে লম্বা নিঃশ্বাস টানে। অস্বাভাবিকভাবে থেমে যায় যেন সে। তের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে তের ঠোঁট থেকে হাতটা সরিয়ে ফেলে। হাত দুটো ছেড়ে দিয়ে নিচু করা মাথাটা জাংকুকের দিকে তুলতে থাকে। স্বচ্ছ দৃষ্টিটা ধীরে সুস্থে উপরে তুলতেই ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থাকে। জাংকুক কিছুক্ষণ স্তব্ধ অবস্থা কাটানোর পর তের উদ্দেশ্যে বলে ওঠে, নিচে যাবে? চলো। তে ফ্যাল ফ্যাল চাহনিতে তৎক্ষণাৎ
প্রশ্নবিদ্ধ হয়ে গেল। জাংকুককে পাল্টা প্রশ্ন না করে চুপ করে তাকিয়ে রইল। জাংকুক ওর কোলের দিকে হাতটা এগিয়ে ডান হাতটা শক্ত করে ধরলো, বিছানা থেকে নামার জন্য তাগদা দিয়ে ফেললো। তে শেষমেশ কৌতূহল কাটাতে না পেরে প্রশ্ন করে বলল, নিচে যাব কেন? প্রতি উত্তরে জাংকুক শুধু হাসি ফিরিয়ে দিল। তে কোনো উত্তর না পেলেও জাংকুকের আদেশ মেনে ওর হাত ধরে নিচে নেমে এলো। জাংকুকের পিছু পিছু হেঁটে এসে দেখলো জাংকুক সদর দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছে ওকে। তে আবার ওকে প্রশ্ন করলো, এবারও শূন্য উত্তর ফিরে আসে। জাংকুক ওকে খুব সাবধানে কলপাড়ে নিয়ে গেল। তে কোনোভাবেই ভেবে পাচ্ছে না এই লোকটা কলপাড়ে কেন আনলো। জাংকুক ওর হাতে এক মগ জল তুলে দিয়ে এতক্ষণ পর বলল, অজু করো জয়ন্তে, উত্তম রূপে অজু করো। এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল তে। পুরো দুটো মারাত্মক কুচকে বিস্ময় নিয়ে তাকালো। এদিকে পাঞ্জাবির 2 হাতা তুলে কাজ শুরু করে দিয়েছে জাংকুক। সেই দৃশ্য দেখে কিছুক্ষণ নীরব থেকে অজু করে ফেললো তে। অজু পর্ব শেষ করে দুজনেই রুমে ফিরে এলো। মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে একটাই দাঁড়ালো জাংকুক, আর একটাই থেকে দাঁড় করিয়ে মাথার ঘোমটাটা টেনে দিল। নবজীবনের সূচনা হিসেবে আল্লাহকে সাক্ষী রাখলো তারা। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার জন্য পবিত্র সত্তার নাম নিল দুজনেই। তে এখনো আশ্চর্য হয়ে আছে। আশ্চর্য মুখেই বিছানায় বসে মাথা নিচু করে আছে। জাংকুক রুমের লাইট নিভিয়ে জানলা দুটো খুলে দিয়েছে। অন্ধকার রুমটা আকাশের বজ্রপাতের আলোতে দিনের উজ্জ্বলে আলোকিত হয়ে উঠছে বারবার। রুমটা অন্ধকার করতেই অজানা ভয়ে আতঙ্কগ্রস্ত হলো তে। জাংকুকের আগমনটা আবারও নিঃশব্দ হতেই জাংকুক ওর গাল দুটো ধরে মুখটা উপরে তুলে ফেললো। ট্যাব ট্যাবের চাহনির মাঝে কাঙ্ক্ষিত দৃষ্টি মিলিয়ে শান্ত সুরে বলল, তোমাকে আমি সময় দিতে প্রস্তুত তে। তোমার কাছে শুধু একটাই আবদার করব, তুমি কি আমার কথাটা রাখবে? জাংকুকের ব্যাকুল সুর শুনে তে ঢোক গেল। কি উত্তর দেবে সেটা চিন্তা করার আগে জাংকুক ওর দিকে আরেকটু এগিয়ে এলো। তে আঁচলটা খামচে ধরতেই জাংকুক বলে উঠল, কোমরের কাটা জায়গাটায় একটা মাত্র চুমু খাবো তে। আমাকে শুধু এইটুকু অধিকার দিয়ে দাও। জাংকুকের কথায় প্রচন্ড লজ্জা পেল তে। এই লজ্জায় নত হয়ে চোখ পর্যন্ত খুলতে পারল না সে। জাংকুকের কথার কি উত্তর দেবে তে যেন বুঝে উঠতে পারছিল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির পৈশাচিক আওয়াজে গা কেমন ছমছম করছে। কালো কুচকুচে আকাশটা এমনভাবে ফেটে যাচ্ছে যেন দিনের আলোতে পুঞ্জীভূত হচ্ছে বারবার। খোলা জানলার জন্য বাইরের ভয়াবহতা রুমের ভিতরে চলে আসছে এখন। আলোহীন রুমটার ভিতর থেমে থেমে আসছে বিদ্যুৎ পৃষ্ঠের আলো। জাংকুক কিছু সময় চুপ থেকে সাদা পাঞ্জাবির বোতামে হাত দিল। তের নত মুখটার দিকে দৃষ্টি রেখে প্রথম দুটো বোতাম খুলে ফেললো। তে আর চোখে এমন অবস্থা দেখে কচ্ছপের শক্ত খোলার মতো ভিতরে ভিতরে গুটিয়ে যাচ্ছিল। জাংকুক স্লিভ দুটো ঠিক করার জন্য হাত দুটো কবজি পর্যন্ত নামিয়ে নিল। এরপর ঠিকঠাক মতো গোটানোর জন্য আবার ভালোভাবে ফোল্ড করতে লাগলো। কোণের কাছে মোটা করে গোটাতেই তের দিকে এগিয়ে গেল জাংকুক। তেকে পাল্টা প্রতিক্রিয়ার সুযোগ না দিয়ে ওর 2 কাঁধ শক্ত করে ধরলো। তে তখন কাঁধের কাছে ভার অনুভব করতেই জাংকুককে দেখার জন্য মুখ তুলে তাকালো। ঠিক তখনই আকাশের আলো নিভে গিয়ে চোখের সামনে অন্ধকার হয়ে গেল। তে কিচ্ছু দেখতে পেল না তখন। অদৃষ্ট অবস্থায় তাকিয়ে হঠাৎ দুম করে একটা ধাক্কা খেলো। নিজের সাথে কি হলো সেটা বুঝে ওঠার আগেই মাথায় নিচে নরম বালিশের অস্তিত্ব অনুভব করতে পারল। কাঁধের কাছে এখনো সেই শক্ত হাতের ভার অনুভব করেছে। জাংকুক তার শক্ত হাত দুটো দিয়ে তের কাঁধ খাপে রেখেছে। তে বড় করে ঢোক গিলতেই চোখের পাতা খুলে তাকালো। উজবুকের মতো তাকিয়ে থাকতেই জাংকুক ওর মুখের দিকে একটুখানি নুয়ে এলো। কাছে আসার এমন আকস্মিক মুহূর্ত দেখে বুকের যন্ত্রটা যেভাবে ধপাস ধপাস করে লাফাচ্ছে, ধুকপুকুনি যেভাবে অস্বাভাবিক হারে ছুটে চলেছে, তাতে তের ঠোঁট থেকে গলার স্বর পর্যন্ত গুলিয়ে গেছে। খরার মতো যেন শুকিয়ে গেছে গলা। বারবার ঢোক গেলেও শুষ্ক গলা সিক্ত করা যাচ্ছে না। নাকের কাছে জাংকুকের নেশালো পারফিউমের ঘ্রাণ আসছে, আচ্ছন্ন করে দিচ্ছে ওকে। মনের অপচরে চোখ বন্ধ করে ফেললে পুরোপুরি বশীভূত করে ফেলে তেকে। গায়ের উপর বিশাল দেহের মানুষটা বেশ দূরত্ব রেখে মুখের উপর ঝুঁকে আছে। তার বলযুক্ত হাত দুটো বেশ কোমলভাবে কাঁধের স্থানে নিয়েছে। উত্তেজিত নিঃশ্বাসগুলো মুখের উপর অনুভব করছে ও। তের ছোট্ট মনটা প্রবল ঝড়ের মতো বিক্ষোভ সৃষ্টি করেছিল। সেই ঝড়টা আকস্মিকভাবে আরো তোলপাড় শুরু করলো। সমস্ত ইন্দ্রিয় অশান্ত হয়ে উঠল।
চাঙ্কুকের কপালটা তের কপালের দিকটা পুরোপুরি এগিয়ে যেতেই চোখ বন্ধ করলো দুজনে। টান টান কপালের লাবণ্যময় চামড়ায় ওষ্ঠ যুগলের কারো স্পর্শ অনুভব করলো তে। অমনি জড়তার বেশে ডুবে গিয়ে তীব্রভাবে মিয়ে গেল সে। চোয়াল শক্ত করে চোখ দুটো ভিতরের দিকে খিচে ফেললো তে। চাঙ্কুক ওর কাঁধ থেকে বাহাত সরিয়ে ধীরে ধীরে কানের পিছনটায় 4টে আঙুল রেখে দিল। অবশিষ্ট বৃদ্ধা আঙুল গালের দিকে রাখতেই আঙুলের ডগা দিয়ে তের গাল বুলিয়ে যাচ্ছিল। তীব্র উৎকণ্ঠায় নিঃশ্বাসগুলো বেশ জোরে সোরে চোখ বন্ধ অবস্থায় ছাড়ছিল চাঙ্কুক। কপালে ওষ্ঠ চুম্বনের কার্যসিদ্ধি সম্পন্ন করে তৎক্ষণাৎ তপ্ত স্পর্শ সরিয়ে ফেলল। চোখ মেলে তের খিচুনি দেওয়া চোখের দিকে শান্তভাবে তাকালো। ওই খিচুনি দেওয়া চোখ দুটোতে তাকিয়ে থেকে সেখানেও ওষ্ঠ যুগল ছুঁয়ে দিল। তের দারুণ কুঞ্চিত বোধে ক্লিষ্ট হয়ে দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। তের জড়সড় করুণ অবস্থা দেখে চাঙ্কুক না পারতে হেসে দিল। সেই সৌন্দর্য মণ্ডিত হাসিটা ঠোঁটের সর্বোপরি যুক্ত রেখে তের উদ্দেশ্যে বলল, তোমার এই লজ্জায় কাতর মুখটা লোভনীয় লাগছে তে। লোভনীয় জিনিসটা বুকের মধ্যে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু কথার প্রসঙ্গ মাঝপথে থেমে গেলে আর কোনো শব্দ শোনা গেল না। বৃষ্টির তোড়জোড়ের আওয়াজ এবং বজ্রপাতের ক্ষীণ শব্দ ছাড়া কোনো কথাই আসছে না। চাঙ্কুকের এমন চুপটি দেখে তে খুব সংশয় নিয়ে চোখ খুলে তাকালো। অন্ধকারে সবকিছু অদৃষ্ট হলেও আচমকা আকাশ ফেটে বিদ্যুৎ পৃষ্ঠের আলো এসে ঢুকলো। সেই আলোতে চাঙ্কুকের মুখটা দেখতে পেয়ে আবার সেটা অন্ধকারে তলিয়ে গেল। চাঙ্কুক ওর কানের পিছন থেকে হাতটা সরিয়ে বিছানার দিকে এগিয়ে দিল। বাম পাশে থাকা তের হাতটা ভাঁজে ভাঁজে ধরতে লাগলো। তে নিজের হাতের উপর ধীর স্থিরে কারজাতি টের পেয়ে মাথাটা সেই দিকে ঘুরিয়ে এক পলক তাকালো। চাঙ্কুক যে খুব কায়দা মতন আঙুলের ফাঁকে আঙুল গুঁজে নিচ্ছে সেটা বিদ্যুৎ পৃষ্ঠের আলোতে এক ঝলক দেখতে পেল। তে সেই দিকে উদ্বেগপূর্ণ চাহনিতে তাকিয়ে থাকতেই চাঙ্কুক ওর মুখের দিকে স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, এই মুহূর্তে তোমার কাছ থেকে চুমুর অধিকারটা চাইতাম না তে। নিশ্চয়ই তুমি আমার কথা শুনে আমাকে প্রচণ্ড অসভ্য ভেবে ফেলেছো। ভাবছো লোকটার চরিত্র হয়তো আসলে খুব খারাপ। বিয়ে করতে দেরি, অধিকার খাটাতে দেরি করলো না। তে এই সময় আমাকে খারাপ ভেবে নিও না। আমার হাতে কম সময়, তোমাকে 3 দিনের বেশি সময় দিতে পারবো না। একটু আগেই ফিল্ড থেকে খবর এসেছে, ভেবেছিলাম তোমাকে আরও কিছুদিন সময় দিতে পারবো, কিন্তু আমি ব্যর্থ। ওরা আমার অ্যাপ্লিকেশন ফিরিয়ে দিয়েছে। আমি এখানে কিছুই করতে পারবো না। তোমার মনে এখনো আমার জন্য শক্ত অনুভূতি হয়নি। যেটুকু আছে সেটুকু হালকার উপর ঝাপসা হয়ে আছে। কাজেই আমি যদি এখন চলেও যাই, তুমি যে স্বস্তি নিঃশ্বাস ছাড়বে সেটা আমি জানি। খারাপ লাগছে একটা ব্যাপারে, তুমি আমার জন্য শক্তপোক্তভাবে কিছুই ফিল করো না। আমি চলে যাচ্ছি, এই ব্যাপারে তোমার খারাপও লাগবে না। চাঙ্কুকের কথা কিছুই ধরতে পারল না তে। শুধু এটুকুই বুঝতে পারলো চাঙ্কুক খুব শীঘ্রই নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে। চাঙ্কুক কর্মজীবনে কোন স্তরে কাজ করে সে সম্বন্ধে এখনো কিছুই জানে না তে। আঙুলের ফাঁকে আঙুল গুঁজে হাতটা শক্ত করে ধরল চাঙ্কুক। মুহূর্তের ভিতরে হাতটা কাছে টেনে আনলো সে। তের উপর থেকে সরে গিয়ে কোমরের কাছটায় গেল। তের কোমরটার দিকে ডান হাত বাড়িয়ে সেদিনের মতো কিছুটা অংশ উন্মুক্ত করে নিল। ব্লাউজটা একটু উপরে তুলে শাড়িটাও কিঞ্চিত নিচের দিকে নামিয়ে ফেললো। ঠিক সাথে সাথেই কাটা স্থানটা চোখের সামনে দেখতে পেল চাঙ্কুক। অমন সুন্দর চামড়ার উপর লম্বাটে কাটা দাগটা বোঝা যাচ্ছে। চাঙ্কুক এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডান হাতের তর্জনী দিয়ে কাটা দাগটা স্পর্শ করতে থাকলো। সেখান থেকে তর্জনী সরিয়ে আলতোভাবে বৃদ্ধাঙ্গুল চেপে ধরল। এরপর তের দিকে দৃষ্টি তুলে ব্যথিত দৃষ্টিতে বলে উঠল, এখনো ব্যথা করে? চাঙ্কুক সরল চাহনিতে তাকিয়ে থেকে মাথাটা না ভঙ্গিতে নেড়ে উঠল। চাঙ্কুক তার উত্তরটুকু পেয়ে আবারও জায়গাটার দিকে তাকায়। বৃদ্ধাঙ্গুল দিয়ে 2-1 ছুঁয়ে মাথাটা নিচুর দিকে ঝুঁকায়। মুঠোয় থাকা তের হাতটা আলতোভাবে ধরে চোখ দুটো বন্ধ করে কাটা দাগটার উপর নমনীয় ঠোঁট দুটো চাপ দেয়। কোমরের উপর মৃদু চাপের অনুভূতিতে সংকোচ উৎকণ্ঠায় তে সংকুচিত হয়ে যায়। চাঙ্কুকের বলপূর্ণ হাতটাকে নিজের সরু সরু আঙুল দিয়ে লতার মতো আঁকড়ে ধরে তে। ভিতরের দহনক্রিয়া উদ্দোলিত হয়ে পড়ে তখন। তের কোমল চামড়া থেকে স্পর্শ সরিয়ে তের হাতটা ছাড়িয়ে নেয়। তের চোখ খুলে তাকালে তৎক্ষণাৎ চাঙ্কুক স্বাভাবিক রূপে বিছানায় শুয়ে পড়ে। পায়ের নিচ থেকে কাঁথাটা টেনে বুক পর্যন্ত ঢেকে ফেলে। ব্যস্ত সুরে তের দিকে তাকিয়ে বলে, ঘুমাও, আমি আর বিরক্ত করব না।
কাঁথাটা অর্ধেক ছেড়ে দিয়েছি, দরকার পড়লে টেনে নিও। চাঙ্কুকের কথাটুকু শেষ করে তেয়ের দিকে পিঠ দিয়ে ঘুমালো। তেয়ে সেই পিঠটার দিকে অপলক ভঙ্গিতে তাকিয়ে থেকে নিজেও শেষমেশ অন্য পাশে ফিরে শুলো। মাঝখানে সামান্য দূরত্ব রেখে দুজনে দুই দিকে মুখ ঘুরিয়ে নিল। চাঙ্কুক সারাদিনের ধকল শেষে বিছানায় শুতেই ঘুমানোর জন্য আর দেরি করলো না। শরীরের সব ক্লান্তি শেষে একটু বিশ্রামের জন্য ঘুমে তলিয়ে গেল তৎক্ষণাৎ। এদিকে তে শত চেষ্টা করেও চোখে ঘুম আনতে সক্ষম হলো না। যখনই চোখ দুটো ঘুমে ঢুলে আসে তখনই বজ্রপাতের ঠাস ঠাস আওয়াজে গা কেঁপে শিউরে ওঠে। এতক্ষণ বজ্রপাতের শব্দ কম হচ্ছিল, কিন্তু এখন তীব্রভাবে শব্দ হওয়াতে বিছানা শুদ্ধ কেঁপে কেঁপে উঠছে। ছোট থেকে বজ্রপাতের ভীতি আছে ওর। কান ফাটিয়ে বিকট শব্দ হলে অপ্রতিভ অবস্থায় পড়েতে কানে দুই হাতের তালু চেপে শব্দ না শোনার বেতার চেষ্টা হিসেবে চোখ কুঁচকে আছে। এদিকে বাজের শব্দ যেন প্রতিযোগিতার মতো হচ্ছে, কার চেয়ে বেশি শব্দ কে করবে সেটা নিয়ে যুদ্ধ চলছে। ভয়ের চোটে চোখও খুলতে পারছে না তে। ভয়ে ভয়ে চোখ দুটো খুললে আকাশ চিরে দিনের আলো ফুটে উঠল। অমনি তে প্রচণ্ড আতঙ্কে ব্যতিব্যস্ত হয়ে চাঙ্কুকের পিঠের দিকে ধেয়ে আসলো। কাঁথার ভিতরে গা লুকিয়ে পিঠের সাথে কুটিসুটি মেরে থাকলো। চাঙ্কুক তখন নিদ্রাচ্ছন্ন ঘুমে মত্ত ছিল, কিন্তু পিঠের কাছে বিড়াল ছানার মতো নড়াচড়া কিছু টের পেল। চট করে চোখ খুলে তাকালো। ভুরু দুটো সামান্য কুচকে ঘাপলা বোঝার চেষ্টা করলো। তে কেন নড়াচড়া করছে সেটা প্রথমে স্পষ্ট না হলেও শেষে বজ্রপাতের বিষয়টা ধরতে পারলো। কয়েক মিনিট চুপ থেকে চাঙ্কুক ওই অবস্থায় শান্ত সুরে বলল, ওদিকে মুখ ঘুরাও। আদেশ সূচক কথা শুনে তে দৃষ্টি উপরে তুলল। চাঙ্কুক ওকে দূরে ঠেলতে চাইছে দেখে ওর মনটা ভীষণ ক্ষুব্ধ হলো। তে নির্বাক হয়ে ভাব শূন্য হয়ে গেলে চাঙ্কুক ওর দিকে আবারও বলে উঠল, তোমাকে কিছু বলেছি কিমতে? তখন যেভাবে শুয়েছিলে ওইভাবে মুখ ঘুরিয়ে শো। তে হতভম্ব চাউনিতে তাকিয়ে থেকে ধীরে ধীরে পিছন দিকে সরে গেল। এক পর্যায়ে অন্য পাশে মুখ ঘোরাতেই আগের মতো চুপচাপ ভঙ্গিতে শুয়ে পড়ল। ভয়ের কারণে কুণ্ঠিত মনটা ভাঙা কাঁচের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চাঙ্কুক কি ওর কাছে অব্যক্ত কিছু চেয়েছিল, যেটার জন্য সে রাগ পুষিয়ে অভিমান দেখিয়ে দূরে সরিয়ে দিল? তে ভারী একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে নিল ঠিকই, কিন্তু পরক্ষণে চরমভাবে আশ্চর্য হয়ে গেল সে। চাঙ্কুক ওকে পিছন থেকে স্বল্প দূরত্ব রেখে আগলে ধরেছে। একটা হাত তের গলার নিচে সাবধানে রেখে দিয়েছে। কাঁথাটা দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিয়ে কানের কাছে মুখে এনে বলে, ভয় নেই, আমি আছি। বেশি ভয় লাগলে আমার হাতটা ধরতে পারো। তে কণ্ঠের শিহরণে চমকে উঠল, দ্রুত চক্ষু জোড়া বন্ধ করে ফেলল। তৎক্ষণাৎ একটা বাজে শব্দ হলো। জীর্ণ শীর্ণ মনে গলার নিচে পেশিবহুল হাতটা দুই হাতে খাপড়ে ধরল। চাঙ্কুক খানিকটা হেসে দিয়ে বালিশে মাথাটা রাখলো। তে ভয়ার্ত অবস্থা দূর করার জন্য পেশিবহুল হাতটা দিয়ে শক্ত করে ওকে ধরলো। অন্য হাতটা দিয়ে তের খোঁপাটা খুলে চুলগুলোতে আঙুল পেঁচাতে লাগলো। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আলতো সুরে বলল, তখন আমার হাতের চুমু কিভাবে দিলে? একটু লজ্জা করলো না? তে গলা ভিজে ঠোক গিলে শান্তভাবে উত্তর দিল, আম্মা বলেছিল। চাঙ্কুক উত্তরটা শুনে আহাম্মকের মতো তাকালো। চুলে স্পর্শ করা বাদ দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে বলল, তোমার মা তো দেখি সাংঘাতিক মহিলা, সে কি করে জানলো তোমার চুমু পেলে আমি খুশি হব? কথার খোলাখুলি অবস্থা দেখে খুব করে কেসে উঠল তে। গলাটা একটু খাঁকিয়ে ঠোঁট কামড়ে বলল, স্বামীকে সম্মানিত ব্যক্তি বোঝাতে এই নিয়ম পালন করতে হয়। চাঙ্কুক ওকে জেরা করার জন্য প্রশ্ন করে বলল, তুমি কি তাহলে আমার সম্মান করো? কোনো উত্তর এলো না তের কাছ থেকে। চাঙ্কুক ব্যাকুল রূপে অপেক্ষা করলো, কিন্তু আর শোনা হলো না উত্তরটা। তে গভীর নিদ্রায় ডুবে গিয়ে শরীর ছেড়ে দিল। ধীর গতিতে শরীরের ভারটা চাঙ্কুকের বুকের সাথে মিশে যেতে থাকলো। গলার কাছ থেকে খাপড়ে ধরা হাত দুটো ঢিলা হয়ে খসে পড়ল। চাঙ্কুক ওর ঘুমের উপস্থিতি বুঝতে পেরে নিজের বুকটার সাথে তের পিঠটা পুরোপুরি মিলিয়ে দিল। মাথা থেকে হাত সরিয়ে চুলের মধ্যে নাক ডুবে দিল। কেশ বহুল মাথায় চোখ বন্ধ করে নাক ঘষতে লাগলো কিছুক্ষণ। কেশের মোহে রোমাঞ্চকর অনুভূতিতে তলিয়ে যাচ্ছিল চাঙ্কুক। ছোট ছোট উষ্ণ স্পর্শ করেছিল তের কেশের মধ্যে। কেশের রাজ্য থেকে মুখ সরিয়ে বালিশ থেকে মাথা উঠালো। এরপর তের ঘুমন্ত মুখটার দিকে দৃষ্টি রেখে মনে মনে বলল, কাছে আছি বলে গুরুত্বটা বুঝতে পারছো না, দূরে চলে গেলে কি করবে? তীব্র আক্ষেপে নত হয়ে চাঙ্কুক ছোট একটা নিঃশ্বাস ছাড়লো।
গলার কাছ থেকে হাতটা সরিয়ে এলোমেলো চুলগুলো গলা থেকে সরিয়ে দিল। অমনি কালো বিন্দু তুল্য তিলটার দিকে চোখ আটকে যায় ওর। তের ঘুমন্ত মুখটা আরেকবার দেখে নিতেই আনমনে হেসে ফেলল। চাঙ্কুক গলার দিকে ঝুঁকে গেলে তে সাথে সাথে ঘুমের ঘোরে চাপা আড়তে আম্মা বলে উঠল। দেহের ক্লান্তি আর ঘুমের জোর এতটাই বেশি ছিল, তে আবার বেঘুরে ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে গেল। কিছুই টের পেল না তখন। ভোরের আকাশটা নির্মল এখন। পাখির কিচিরমিচির ডাকে চারপাশটা মুখরিত হচ্ছে। গত রাতের বৃষ্টিতে সব ধুলো ময়লা ধুয়ে গেছে। গাছের পাতাগুলো সবুজ রঙের সজীব হয়ে উঠেছে। প্রাণবন্ত হয়ে গেছে আশেপাশের পরিবেশ। গ্রামের মানুষগুলো ঘুম শেষে জাগ্রত হয়েছে এখন। কর্মকাণ্ডে যোগদানের জন্য কলপাড়ে প্রাতঃকাজ সম্পন্ন করছে তারা। গৃহিণী মহিলারা ঝাড়ু হাতে কোমর নুইয়ে উঠোন সাফ করছে। পুরুষরা তর্জনী আঙুল দিয়ে দাঁত পরিষ্কারের কাজ সারছে। পরিশ্রান্ত প্রকৃতি সকালের প্রথম রোদে ঝলমল করে উঠেছে। কংইও গত রাতে ঘুমাতে পারেনি। মেজ বউয়ের কাজকর্ম দেখে এক মুহূর্তের জন্য স্বস্তি পায়নি। বড় বউ সবসময়ের মতোই আগে উঠে ঘর দুয়ার দেখতে থাকলো। জুনজুন সকালের নাস্তা তৈরির জন্য আটা নিয়ে বসে পড়ল। বাকিরা খুবই আরাম আয়েসে ঘুম থেকে উঠল। বিশেষ করে সেলিনা আরো দেরি করে ঘুম থেকে উঠল। তে ঘুমে ঢুলো ঢুলো চোখ দুটো শান্তভাবে খুলল। বড় একটা হাই তুলে হাতের তালুতে হাই ঠেকে নিল। চোখ দুটো কচলে হঠাৎ চাঙ্কুকের কথা মনে পড়ল। সাথে সাথে ধপ করে বিছানা ছেড়ে উঠে আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু চাঙ্কুক রুমের কোথাও নেই। তে এলোমেলো চুলগুলো খোপা পাকাতেই গা থেকে কাঁথা সরিয়ে নিল। বিছানা থেকে নেমে টেবিলের দিকে বন্ধ জানলাটা খুলে দিল। জানলা দিয়ে বাইরের দিকে তাকালো সে। আকাশের উদাসী ভাব আজ আর নেই। মেঘাচ্ছন্ন রূপ এখন সাদা সাদৃশ্যে ছেয়ে আছে। দূরের তেপান্তরে সোনালি রোদের ঝিকিমিকি চলছে। তে সেখান থেকে সরে গিয়ে স্নানের জন্য নিচে আসে। গায়ে সাদা শাড়ির সাথে গোলাপি রঙের ব্লাউজ পরেছে। ভেজা চুলগুলো গামছায় পেঁচিয়ে সোজা রুমে ঢোকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে থাকে। তে এক মনের চুল মুছতে থাকলে পিছন থেকে সেলিনা নিঃশব্দে রুমে ঢুকে পড়ে। কোনোরূপ অনুমতি ছাড়া রুমে ঢোকা ওর নিত্যদিনের বাজে অভ্যাস। তেকে ভয়াবহভাবে চমকে দিয়ে সেলিনা চড়া গলায় তাচ্ছিল্য হাসিতে বলে, তোর কপালে বিয়া জুটলো তাইলে? তে থতমত দৃষ্টিতে আয়না থেকে মুখ ঘুরিয়ে সেলিনার দিকে তাকালো। সেলিনার দিকে চোখ ওঠানোর সাহস করেও চোখ ওঠাতে পারল না তে। চুল থেকে গামছা সরিয়ে দ্রুত হাতটা নিচে নামিয়ে ফেলল। সেলিনা এক কদম এগিয়ে এসে নতুন শাড়িটার ফ্যাব্রিক দেখতে লাগলো। 3 আঙুলের চেক দিয়ে হাসতে হাসতে বলল, কম দামি। তারপরে যেটা হলো সেটাতে দুজনেই চমকে উঠল। সেলিনা খুব চালাকি করে তার হাতটা মুচড়ে ধরার চিন্তায় ছিল, যেটা সে সুযোগ মতো সব সময় করে আসছে। কিন্তু সে চিন্তায় জল ঢেলে চাঙ্কুক ব্যস্ত ভঙ্গিতে রুমে ঢুকলো। সেলিনার চালাকি এক নজরে বুঝতে না পারলেও ভালো কিছু যে করতে আসেনি সেটা ভালোভাবে বুঝেছে। সেলিনাও চাঙ্কুকের হুটহাট আগমন থেকে জোরপূর্বক হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। চাঙ্কুক রুমে হাসি মুখে ঢুকেছিল, কিন্তু সেলিনার উপস্থিতি দেখে মেজাজটা চরমভাবে বিগড়ে গেল। সেলিনাকে ইচ্ছে মতো অপমান করে তাড়াতে পারলে শান্তি লাগতো। চাঙ্কুক নিজেকে ধাতস্থ করে সহজাত কণ্ঠে বলে উঠল, আপনার আগমন যে ভালো লাগলো না মামি। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে কি প্রয়োজন সেটা বললে একটু হেল্প করতাম আর কি। সেলিনা এমন কথার প্যাঁচ দেখে কি উত্তর দেবে খুঁজে পাচ্ছিল না। অহেতুক কারণে শুধু হি হি করে হেসে সেখান থেকে কেটে পড়ল। সেলিনা চলে গেলে তে নিজের কাজে পুনরায় মনোযোগ দিল। আয়নায় চুল মুছতেই আর চোখে জাঙ্কুককে দেখতে পেল। একদম হালকা নীল রঙের পাঞ্জাবি পরেছে জাঙ্কুক, যার গলার কালারটা গাঢ় নীল। তে কিছুটা পিছনে দাঁড়িয়ে সেও আয়নায় তাকিয়ে চুলে ব্যাক ব্রাশ করেছে। তে আর চোখে তাকানো বন্ধ করে গামছায় কানটা মুছে নিচ্ছে, কিন্তু গলার দিকে নজর পড়তেই তৎক্ষণাৎ ভুরু দুটো কুঁচকে গেল। গলার কাছে কালো তিলটার উপর লাল হয়ে আছে। গোল করে রক্ত জমে জায়গাটা কেমন হয়ে গিয়েছে। তে কপাল কুঁচকে জায়গাটার উপর আঙুল বুলিয়ে দিচ্ছে। কৌতূহল মনে বারবার জায়গাটার উপর জোরে চাপ দিচ্ছিল, কিন্তু আয়নার দিকে নজর যেতেই প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় সে। জাঙ্কুক আয়নার দিকে দাম্ভিকতার সাথে
পাঞ্জাবির বোতামগুলো লাগাচ্ছিল, কিন্তু তের চাহনি দেখে সাথে সাথেই পাকা ঠোঁটে হেসে দিল জাংকুক। জাংকুকের এমন হাসি দেখে তের কপালের ভাঁজগুলো স্বাভাবিক হয়ে গেল। আকাশচুম্বী বিস্ময় নিয়ে হাঁ হয়ে গেল সে। মাথার ভিতরটা ভোঁবো করেছে এখন। জাংকুকের কাণ্ড কারখানা দেখে প্রচণ্ড লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠছে। রাতে কখন এই কাজটা করলো সে তো বুঝতেই পারলো না। তের ভরকে যাওয়ার মতো মুখটা দেখে খুব মজা পাচ্ছিল জাংকুক। তেকে আরো জ্বালাতন করার জন্য ওর দিকে পা চালিয়ে দিল। পাঞ্জাবির স্লিপসগুলো ঠিক করতে করতে তের পিছনে এসে দাঁড়ালো। তে তাড়াতাড়ি 2 কদম সরবে ভেবেছিল, কিন্তু জাংকুক সেই ভাবনায় জল ঢেলে সব কিছু নৎসাৎ করে দিল। তের পিছনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলোতে হাত বাড়িয়ে দিল। মাথার তালুতে হাত রেখে সেই হাতটা ধীরে ধীরে নিচে নামাতে লাগলো। এক পর্যায়ে ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে পা কাঁধের দিকে এক ধীর গতিতে ঠেলে দিল। তে তখন আয়নার দিকে শান্তভাবে তাকিয়েছিল। জাংকুকের প্রতিটা কার্যকলাপ শক্ত হয়ে আয়নার ভিতরে দেখতে পাচ্ছিল। চুলে টুপটাপ জলেতে গোলাপি ব্লাউজটা ভিজে গেছে ওর। ভিজে যাওয়ার কারণে তের পাতলা পিঠটার সাথে লেপটে আছে এখন। জাংকুক ব্লাউজের অবস্থা পর্যবেক্ষণ করে আয়নার দিকে তের পানে তাকালো। জাংকুকের অমন কারো দৃষ্টির চাহনি দেখে তে তৎক্ষণাৎ চারপাশে সবকিছু গুলিয়ে ফেলল। কোনো বিশেষ মন্ত্র জালে আবদ্ধ হয়ে শুধু জাংকুকের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। জাংকুক সর্বদার মতো নিঃশব্দে নিজের কার্যকৌশল চালাতে থাকলো। তের ডান কাঁধের দিকে মুখ এগিয়ে ওর কাঁধের উপর থুতনি রেখে দিল। ওই থুতনি রাখার সাথে সাথেই রোমাঞ্চকর অনুভূতিতে সিক্ত হলো তে। বড় বড় আঁখি দুটোর পাতা চট করে বন্ধ করে ফেলল তখন। জাংকুকের সম্মোহন করা অতুল স্পর্শে বশবর্তী হয়ে চুপটি মেরে রইল তে। চোখের সামনে ছোট্ট মানুষটার গুটিসুটি অবস্থা দেখে মনে মনে প্রচুর হাসি পাচ্ছিল জাংকুকের, কিন্তু সেই হাসিটা পুরো দমে চেপে রেখে তের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, সেদিনের কথা মনে আছে? সেদিন তোমার রুমে ভুল করে এসেছিলাম। আমাকে দেখে তুমি কেমন ভয় পেয়েছিলে, কেমন করে চমকে গিয়েছিলে মনে পড়ে? ভুলবশত তোমার রুমে এসেছিলাম বলে সেদিন রাতে জ্বর বাঁধিয়ে ফেলেছিলে। আজও একই রুমে তোমার সাথে দাঁড়িয়ে আছি তে। এই পরিচিত আয়নায় তাকিয়ে তোমার ছোট্ট মুখটা দেখেছি। এই আয়নাটা তোমার সাথে প্রথম সাক্ষাতের সাক্ষী বহন করে। সেদিন আমি ছিলাম তোমার জীবনের অনাকাঙ্ক্ষিত অতিথি। তুমি ছিলে আমার জীবনের অপ্রত্যাশিত তিথি। আমার নজরে তুমি যেমন হুটহাট আগমন করেছ, অল্প দিনের মধ্যেই তোমার অদৃশ্য গুণ দিয়ে আমাকে লতার মতো বেঁধে ফেলেছ। তোমার ওই ছোট্ট বুকটার মধ্যেও আমার জন্য প্রচুর ভালোবাসা ইতিমধ্যে স্থান নিয়ে ফেলেছে তে। ঘনীভূত হয়ে প্রকাশ করার জন্য সময় নিচ্ছে তে। আমার কাছে তুমি যে শান্তিটুকু অনুভব করো সেটা বিভিন্ন ঘটনা থেকে আমি বুঝে গিয়েছি। কাল রাতে যখন বজ্রপাত হলো তুমি চাইলে আমার হাতটা সরিয়ে দিতে পারতে। আমি তোমায় আগলে রেখেছিলাম ঠিকই, কিন্তু সুপ্ত অধিকার বোধে জড়িয়েও রেখেছিলাম। কিন্তু তুমি সেটা মোটেও করনি। তুমি আমার বুকের সাথে পিঠ লাগিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছিলে। আর হাস্যকর ব্যাপার কি জানো? তুমি নিজের অজান্তেই তোমার ভরসার হাতটা আমার কাছে দিয়েছিলে। সেটা একবারেও তুমি টের পাওনি। তে প্রতিটা বাক্য শোনার পরও শান্ত হয়ে রইল। চোখের পাতা আগের মতো বন্ধ করে থাকলো। শুধু অস্বাভাবিকভাবে একটা ব্যাপার পরিলক্ষিত হলো। তে তখন অনবরত ঢোক গিলে গলা ভেজাচ্ছিল। জাংকুক কিছু সময় নীরব থাকার পর আয়না থেকে দৃষ্টি সরিয়ে নিল। তের কাঁধ থেকে থুতনি সরিয়ে গলার দিকে এক পলকের জন্য তাকালো। জায়গাটা গোলাকার বৃত্তের মতো লাল হয়ে আছে। ক্ষুদ্র কালো তিলটা কেন্দ্রবিন্দু বৃত্তের মাঝখানে ঠাঁই পেয়েছে। কাল রাতেও ওই তিলটা কিভাবে যেন আবেশে ডুবিয়ে দিয়েছিল তাকে। ওইটুকু সৌন্দর্যের কাছে মুগ্ধ হয়ে একটু বেপরোয়া আচরণ করেছিল জাংকুক। নিজের অবস্থার ওপর বিভ্রান্ত হয়ে ঘুমন্ত তের গলায় ঠোঁট বসিয়ে দাঁত চাপিয়েছিল। জাংকুক সেই দাগটার উপর নিবিষ্ট নয়নে তাকিয়ে রাতের অবস্থা চিন্তা করতে থাকলো। কিন্তু সেই চিন্তার প্রহর এমন হয়ে উঠল, হঠাৎ তে অপ্রতিভ আচরণের মতো কেঁপে উঠল। পর পর 3 বার একই জায়গায় স্পর্শ পেয়ে দারুণ উৎকণ্ঠায় জর্জরিত হয়ে কুণ্ঠিত হলো তে। তের সংকোচ ভার অবস্থা দেখে জাংকুক গলা থেকে মুখ সরিয়ে ফেলল। চটপট করে ওর কাছ থেকে 2 কদম পিছিয়ে ফ্লোর থেকে গামছা তুলে নিল। তে ততক্ষণে স্বাভাবিক স্থিতিতে ফিরে আসলে দ্রুত রুমের অন্যদিকে চলে গেল।
চাঙ্কুকের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য আলমারির দ্বার খুলে এমনি এমনি আলমারির ভিতরে খুটখাট করতে লাগলো। চাঙ্কুক হাত ভেজা গামছাটা ড্রেসিং টেবিলের উপর রেখে স্মৃতি একটা হাসি দিয়ে চলে গেল। রুমের ভিতর থেকে চলে যাওয়ার শব্দ শুনে বুক ভরতে নিঃশ্বাস ছাড়তে লোকটা যে কথায় কাজে কর্মকাণ্ডে দারুণ লজ্জায় ফেলতে পারে সে সম্বন্ধে বিন্দু মাত্র সন্দেহ নেই এখন।